আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আপনি আসলে কিভাবে দেখছেন এই বিষয়গুলো? সাম্প্রতিক যে বোমাতঙ্ক বা জঙ্গি তৎপরতার একটি ঘটনা আমরা দেখছি বিভিন্ন জায়গায়, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এটা দুইটা প্লেয়ার করতে পারে আর কি। একটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ভারতের এলিমেন্ট, যেটা ফারুক ইন্ডিকেট করেছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সরকার কেন করবে, সরকারের গোয়েন্দা সংস্থারা কেন করবে? পৃথিবীতে বহু সরকারই যখন আপনার বিভিন্ন পাবলিক ইস্যুজ হ্যান্ডেল করতে পারে না, তখন তাদের অ্যাটেনশন ডাইভার্ট করবার জন্য কৃত্রিম ফলস ফ্ল্যাগ অপারেশন করে, কৃত্রিম সিচুয়েশন তৈরি করে, যেটাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে। দেখবেন যে আপনি 3-4 দিন দেখবেন ছাত্রদল শিবির ব্যাপক মারামারি করলো, তো মারামারির কিন্তু ফলো আপ নাই, দেখবেন হট করে উঠে আবার হাট করে একদম থেমে গেছে। ওই ফাঁকে দেখবেন যে আপনার অনেকগুলো ঘটনা ঘটে আচ্ছা, গেছে। ওইটার কারণ কি আপনি বলছেন? মানে ওই সময় অনেকগুলো কারণ ঘটে গেছে হয়তো, এটা মানে আপনাদের হঠাৎ করে হলো, হঠাৎ করে নেই। হ্যাঁ, নর্মালি দেখবেন ছাত্র সংঘর্ষ কিন্তু একটা ফলো আপ থাকে। দেখবেন যে এই অমুক জেলায়, অমুক ক্যাম্পাসে, অমুক কলেজে, অমুক বিশ্ববিদ্যালয়, এটা সেটা। ওই সময়টাতে যেটা হয়েছে যে আপনার বিপিসি চেয়ারম্যানকে এর কয়েকদিন আগে ডিসমিস করা হলো আর কি, জ্বালানি সচিবকে খায় ফেলছে ওই সময়টাতে। ওই সময়টাতেই দেখবেন যে আপনার এই যে জ্বালানি সেক্টরকে প্রাইভেটাইজ করা, বসুন্ধরাকে দিয়ে দেবার একটা আলোচনা এবং তার পক্ষে রিপোর্ট নেওয়াটা, যেটা অ্যাসেসমেন্ট রিপোর্টটা তাকে 4 দিনের ভিতরে দিতে বলা হয়েছে জ্বালানি মিনিস্ট্রি থেকে। 4 দিনের ভিতরে রিপোর্ট কীভাবে দিবে? 2 দিন ছুটির দিন আছে। আবার সেই রিপোর্টের যে মানে বসুন্ধরার পক্ষে রিকমেন্ডেশনে সচিব এবং বিবিসি চেয়ারম্যান রাজি হন নাই, তো আপনি ডিসমিস করে দিলেন। নতুন লোক আসলো, নতুন লোক আবার রাজি হয়েছে। এর ভিতরে আপনি দেখবেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসি থেকে রিক্রুটমেন্ট আপনার স্কুল কলেজের গভর্নিং বডিতে দিয়ে দিয়েছে। গভর্নিং বডিগুলো কে চালাবে? এই সরকার দলীয় যে মানে যত মূর্খ টাউট বাটপার আছে গ্রামে গঞ্জে, মেম্বার টেম্বার, এরা হচ্ছে স্কুলে কলেজে রিক্রুটমেন্ট করবে। 2টা সিদ্ধান্ত হয়ে গেছে। আরও হয়তো হয়েছে আপনার ওষুধ কোম্পানিতে, দেখেন যে যেটা আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের একটা বিশাল অবদান ছিল, সে 80-র দশকে করে গেছেন। 117টা ওষুধে মূল্য, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ সেভিং ওষুধ, সেটার মূল্য সরকার নির্ধারণ করবে। এটা প্রাইভেট সেক্টর করতে পারবে না। এই লাইসেন্সের ভিত্তিতে হচ্ছে প্রাইভেট সেক্টরকে ব্যবসা করতে দেওয়া হয়, এবং এর কারণে বিদেশি কোম্পানিগুলো তখন নাই হয়ে গেছে। এইটাকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 117 থেকে 295-তে নিয়ে গেছে। যে এইটার যেহেতু আমাদের রোগবালাই আরও নতুন করে বেড়েছে পলিউশনের কারণে, খাবারের কারণে, এইটার রেঞ্জ আরও বড় করেছে। এই যে এইটা করেছিল, এইটার অর্ডিন্যান্স, এটার যে প্রজ্ঞাপনটা ওই সময়টাতে বাতিল করে দিয়েছে সরকার। এর মানে হলো ওই যে 117টা পণ্য ওখানেই ছিল, এবং এইটাকে ইমিডিয়েটলি কারা ওয়েলকাম করেছে জানেন? ঔষধ মালিক শিল্প সমিতি। ওইটার সেক্রেটারিকে আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ ভাইয়ের ভাই। মানে এখন আপনি চক্র বুঝতে পারতেছেন? একই সময়ের ভিতরে 10,000 বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে দেশের বিভিন্ন জায়গাতে। এর ভিতরে কোনো টেন্ডার হবে না, সরকার নামাই দিবে। সারা বাংলাদেশে আমরা কি আলোচনা করলাম? কে শিবিরের পক্ষে, কে প্রথম লাঠি থামাইলো, কে ছাত্রদল, কে লাঠি, কে নয়ন, কে হেলমেট বাহিনী, সারা বাংলাদেশ আমরা ব্যস্ত। সচিবালয়ে দেখেন গুরুত্বপূর্ণ অনেকগুলো সিদ্ধান্ত হয়ে গেছে। পিএসসিতে 4 জন সদস্য অ্যাপয়েন্ট হয়েছে, দলীয় লোক, কাউকে আমরা চিনি না ইনফ্যাক্ট, শুধু পত্রিকাতে দেখলাম এর পরে আসছে। এরকম অনেকগুলো সিদ্ধান্ত ওই সময়টাতে হয়েছে, যেটা আমরা এখন একের পর এক খুঁজে পাচ্ছি আর কি, যে ওই সময়টাতে হয়েছে। মানে একটা ইঙ্গিত যে আসলে ক্রিয়েট করা, রাইট। এর মানে হচ্ছে এটা সারা বাংলাদেশ না, সারা দুনিয়া এগুলো করে। ফলস ফ্ল্যাগ অপারেশন এবং গণমাধ্যম, গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যম একসাথে মিলে এই নেক্সাসটা তৈরি করে, একটা ইভেন্টের থেকে মুখ সরায় দিবে, কোন ইভেন্টের দিকে তাকাবে ওটা আবার ঠিক করে দেয়। যেভাবে আপনার ক্যামেরাম্যান ঠিক করতেছে, প্রডিউসার ওখান থেকে রিমোট চাপতেছে, ক্যামেরা এইটা দাও, ওইটা বন্ধ করে দাও, আপনার মেইনটা ধরো, ওই কোনা দিয়ে আবার কাইটা দাও। ঠিক রাষ্ট্রটা এইভাবে চালানোর চেষ্টা করা হয়। এখন আমি জানি না এটা এক্স্যাক্টলি হচ্ছে কিনা, বাট গত 17, 18, 20 বছরে 2001 সালের পর থেকে এই জঙ্গি নাটক আমরা সারা দুনিয়াতে দেখেছি। এবারও কি? এবং দেখেন আপনি, এই যেখানেই আমেরিকার ইন্টারেস্ট নাই সেখানে আবার জঙ্গি নাই, যেখানে তেল গ্যাস নাই সেখানে জঙ্গি নাই, যেখানে খনিজ সম্পদ নাই সেখানে জঙ্গি নাই, যেখানে সোনার পাহাড় নাই, কয়লার পাহাড় নাই, তারপরে হীরার পাহাড় নাই, ওখানে আবার কোথাও জঙ্গি নাই। ওখানে দেখবেন অন্য সমস্যা তারা বলে, এইখানে মাদক ইস্যুজ আছে, এখানে সিভিল ওয়ার আছে, এখানে গণতন্ত্রের সমস্যা আছে, মানবাধিকার লঙ্ঘন আছে। শব্দ দেখবেন তখন বদলে যাবে, তখন অন্য শব্দ আসবে। কিন্তু যেখানে ন্যাচারাল রিসোর্স আছে, যেখানে চুরিচামারির প্রশ্ন আছে সেখানে, এবং যদি মুসলিম কান্ট্রি হয় তাহলে সেখানে জঙ্গি নিয়ে আসবে।
ফর্মুলা আছে, পুরো গ্রামার মেনে এটা করা হয় আর কি। তাহলে ওই সময়টাতে কে এই করছে গ্রামার রাষ্ট্র, এই যে নেক্সাস, এই যে রাষ্ট্রের ভিতরে গোয়েন্দা সংস্থা আছে, গণমাধ্যম আছে, সরকারের এই যে এনার্জি সেক্টরের যে অলিগার্ক আছে, এনার্জি সেক্টরের বড় বড় লবিস্ট আছে, এই পুরো নেক্সাস মিলে এগুলো করছে। এবং এই নেক্সাসটা শুধু দল কেন্দ্রিক না, এটা সব দলের সময়, মানে যে সময়টাতে বাংলাদেশ সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করেছে, আমার সাপ্লাই যখন সবচেয়ে বেশি ছিল, ওই সময়টাতেই আপনি এলএনজির ব্যবসাটা আবার প্রমোট করার লাইসেন্স দিয়েছেন। মানে আপনি, এটা তো যায় না তো 2016-17 সালে বাংলাদেশ সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করেছে বিভিন্ন কারণে। ওই সময়টাতে আপনি লাইসেন্স দিয়ে বর্তমানে মার্কেট আপনি প্রায় 30% মার্কেট এলএনজিকে দিয়ে দিয়েছেন। মিলল না তো। আপনার যখন গ্যাস সংকট থাকবে তখন না এলএনজি ইনক্রিজ করবে, আপনার উত্তোলন ভালো, আপনার সাপ্লাই ভালো, বাপেক্স ভালো ভালো এক্সপ্লোরেশন করতেছে, আপনি ওটাকে ফার্দার এক্সটেনশন না করে, ডেভেলপ না করে প্রসেসটাকে হল্ড করে দিলেন, হল্ড করে মার্কেটে ক্রাইসিস তৈরি করলেন, ক্রাইসিসের মধ্য দিয়ে একটা বিকল্প আমদানির ব্যবসা তৈরি করলেন। এবং এই প্রত্যেকটা ক্রাইসিস দেখেন, সরকার যে তেলের ক্রাইসিসের কথা এর আগে দেখলাম না আমরা যুদ্ধের পরে, গ্যাসের ক্রাইসিস, পাম্পে হাবিজাবি কত কিছু না, এটাই দেখলাম। যেই আপনার 1 লক্ষ 2 লক্ষ মেট্রিক টন দুইটা কোম্পানিকে ব্যারেল আনার অনুমতি দিয়ে দিল, অখ্যাত দুইটা কোম্পানি, ইংল্যান্ডের এবং সুইজারল্যান্ডের, দেখবেন পাম্পের লাইন সব চলে গেছে। সরকার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিপিসির, পেট্রোবাংলার সব হিসাব বলছে দেশে তেলের গ্যাসের কোনো সংকট তখন ছিল না। যুদ্ধ শুরু হওয়া মানে তো সংকট না, আমার তো একটা সাপ্লাই চেইন আছে, আমার অলরেডি নিজস্ব মজুদ আছে, যে জিনিসটা অলরেডি পাম্পে চলে গেছে সেখানে কেন লাইন তৈরি হবে? এর সাথে বিবিসির লোক দায়ী জড়িত, পেট্রোবাংলা, জ্বালানি মন্ত্রণালয়, সরকারি দলের নেতাকর্মী, যারা সাপ্লায়ার আছে, এই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, পুরো লবিস সেকশন, পুরো নেক্সাস জড়িত। এবং এই জিনিসগুলোই হচ্ছে ওই যে জনগণের রাষ্ট্র কবে হবে, ওই যে আধিপত্যবাদ, এখানে তো নিজস্ব আধিপত্যবাদও আছে, ব্যবসায়ীদের আধিপত্যবাদের প্রশ্ন আছে। এই যে দেখেন, কদিন আগে দেখলাম সামিট গ্রুপের 3rd টার্মিনাল করার অনুমতি দিয়েছিল টেন্ডার ছাড়া আপনার আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী যেটা 2টা টার্মিনালের কথা বলা হচ্ছে না, এলএনজি যেখানে আপনার করা হয়, ফ্লোটিং টার্মিনাল মহেশখালীতে, 3টা করবার জন্য দিয়েছিল সামিটকে কোনো টেন্ডার ছাড়া। এইটা এসে বাতিল করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এটাও আবার এই সরকার গত কয়দিন আগে আপনার ওই বাতিল আদেশ যেটা, ওইটা আবার তুলে নিয়েছে। তার মানে আপনি সামিটকে আবার করতে দিচ্ছেন, সামিটকে এই কুইক রেন্টালের প্রথম দিককার যারা বড় বড় অলিগার্ক, সামিট তার ভিতর একটা। তাহলে এখন এই জিনিসগুলোকে থেকে মুখ ফেরানোর জন্য এটা করা হচ্ছে কিনা, এটা একটা বড় ব্যাপার, যেটা আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলোই করেছে। যেই দেশের গোয়েন্দা সংস্থা দেশের হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, মারার পরিবেশ তৈরি করছে, গুম খুনের সাথে জড়িত, তারা এই ছোটোখাটো ঘটনা কেন করতে পারবে না? হয়তো এটা অবিশ্বাস করার কোনো জায়গা নাই, হতে পারে। দ্বিতীয়ত যেটা করতে পারে, ভারত দায়ী, দায়ী এটার সাথে। কিভাবে? আপনারা মনে থাকার কথা যে আমাদের সেনাপ্রধান এনডিসিতে একটা বক্তব্য দিলেন গত 2-3 মাস আগে, যে চিটাগং কক্সবাজার বেস আমাদের যে পরিমাণ মাল্টি রোল এয়ারক্রাফট দরকার, এটা আমাদের নাই। তো আমাদের যে 2030-এর আপনি জানেন যে আধুনিকায়নের একটা পরিকল্পনা আছে আমাদের সামরিক বাহিনীর, সেখানে আমাদের মাল্টি রোল কমব্যাট প্লেন দরকার এগুলো। তো এটা দিয়ে আসলে কি ইঙ্গিত করা হয়েছে? পাকিস্তানের যে F-17 আছে, থান্ডার, JC প্লেন বানাইছে চায়না, এই ধরনের যে মানে খুবই অত্যাধুনিক, যেগুলো F-35কে চ্যালেঞ্জ করতে পারবে, এই ধরনের মারণাস্ত্র অথবা সমরাস্ত্র আমাদের ভান্ডারে যোগ হওয়াটা জরুরি, যেটা উনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে। কয়েকদিনের ভিতরে আপনি দেখলাম আমার ইন্ডিয়ান মিডিয়াতে সব জায়গাতে আমাদের বিমান বাহিনীতে টিটিপির লোক পাওয়া গেছে, তেহরিকি তালিবান পাকিস্তানের জঙ্গি পাওয়া গেল, আমাদের বিমান চালায়, আমাদের যারা বিমান বাহিনীতে জব টপ করেন, এরকম বহু লোকের খোঁজখবর পাওয়া গেল। তালেবান থেকে, আফগানিস্তান থেকে যেন কে আসছে, এক লোক ভিজিটে আসছে, তার ব্যক্তিগত কারণে আসতে পারে না মানুষ, তারে জঙ্গি টঙ্গি বানায় নাটক টাটক করলো, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কে উর্দু ভাষায় গালি দিচ্ছে, তারা পাকিস্তানি বানাইলো, লোক আসলে ইন্ডিয়ার লোক। তো এই দুষ্টামিগুলো করে মিডিয়া আমাদের তো দালাল, আওয়ামী লীগের এবং ভারতের গোলাম পোষ্য সাংবাদিক গণমাধ্যম আছে, তারা দিন রাত এগুলো ছাপানোর চেষ্টা করলো। এখন টিটিপিকে, তেহরিকে তালিবান পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ান রয়ের হয়ে যারা পাকিস্তানে, পার্টিকুলারলি বেলুচিস্তানে, আফগান সীমান্তে যারা যত রকম দুষ্টামি আছে, আল কায়দা টাইপের দুষ্টামি, বগদাদি স্টাইলের দুষ্টামি, আইসিস স্টাইলের দুষ্টামি, এগুলো তারা করে দিন রাত। পাকিস্তান ইরানের ভিতরে ঝামেলা লাগাবে, পাকিস্তান আফগানিস্তানের সাথে ঝামেলা লাগাবে, কেওয়াস লাগাবে, এবং তাদের অসংখ্য কমান্ডারকে পাকিস্তান গ্রেফতার করছে। ইন্ডিয়ান এয়ারফোর্স
এবং তাদের আর্ম ফোর্সেসের অফিসাররা পর্যন্ত গ্রেফতার হয়েছে, তারা এখন পাকিস্তানের জেলে পর্যন্ত আসে, তাদের ফাঁসির আদেশ পর্যন্ত হয়েছে। তারপরে ইন্ডিয়া আইসিজেতে গেছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেছে, আইসিজেতে গিয়ে মানবাধিকারের প্রভিশন ইনভোক করে মামলা করেছে। তো এই কাজগুলো যারা করছেন সেই কমান্ডাররা স্বীকার করছেন যে আমাকে টাকা দেয়, আমাদেরকে ট্রেনিং করতে নিয়ে গেছে বিভিন্ন ক্যান্টনমেন্টে, এর অস্ত্র এখানে আসছে, থেকে নিয়মিত তারা ভাতা পায়। সেই মানুষগুলো সংগঠন হচ্ছে টিটিপি, নাম কি? তালেবান। দেখলে কি মনে হবে যে ওই তালেবান আফগান তালেবানদের একটা ভাই বেরাদারের সংগঠন। তো যারা জিহাদ ব্যবসা করে, বাংলাদেশের হুজুররা আছে অনেকে জিহাদ ব্যবসা করে, এরা অনেকেই দেখবেন এই চিটাগং, কক্সবাজার এখান থেকে মানে ওই পাঠায়, মানে চালান পাঠায়, লোকের চালান, জিহাদ ব্যবসায়ী চালান পাঠায় ওই টিটিপির হয়ে যুদ্ধ করতে। বাংলাদেশে অনেক তরুণ কিন্তু পাকিস্তানে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, তালেবানদের হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। টোটালটা হলো রয়ের ফাঁদ। তাহলে এই যে ফেনোমেনানটা, ওয়ার অন টেররের যে ডিসকোর্স, যে ফেনোমেনা টেরোরিজমের, যেটা গত 25-26 বছর ধরে আমরা দেখে আসছি, আমাদেরকে মাথায় রাখা দরকার যে জেনুইন ঘটনা থাকতে পারে, অসম্ভব কিছু না। যে কোনো সমাজে প্রান্তিক চিন্তার লোক আছে, আমার ইটিভি ভালো লাগে না, আমি গিয়া এটা বুলডোজ করে দিতে চাই, এটা কেউ ভাবতে পারে। একটা সমাজে এরকম মানুষ থাকতে পারে, কিন্তু এইটা থাকায়, চিন্তায় থাকা এক জিনিস, ক্ষোভে থাকা, বক্তব্যে থাকা, ফেসবুকে স্ট্যাটাসে থাকা, এর মানে এটা না এটা একটা অর্গানাইজড ফোর্স আয়শা ইটিভির দালানটা বুলডোজ করে দিয়ে যেতে পারবে। মানে আপনি কাকে কতটুকু স্পেস দেবেন, কার ব্যাপারে কতটুকু খবর বানাবেন, সেটা তো একটা দায়িত্বশীলতা থাকা দরকার। তো এই জন্য বাংলাদেশে গণমাধ্যম এবং যারা আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা আছেন তাদেরকে দয়া করে বলবো, বাংলাদেশের স্বার্থটা নষ্ট করিয়েন না, দেশের বদনাম হয়। এই যে বাংলা খবরটা আজকে আপনি আমাকে বললেন, এই খবরটা কি ইংলিশ হয় নাই মনে করছে দিনে? এই খবরটাকে সারা দুনিয়াতে ছড়ায়া যায় নাই যে বাংলাদেশে এই জঙ্গি ফেনোমেনা মানে করতেছে, উদ্ভব হচ্ছে? একই টাইমে আপনি 25টা ব্যবসায়ী কোম্পানি আসছে আমেরিকা থেকে ব্যবসা করতে, ওদের বিজনেস অ্যাসেসমেন্ট কি, বিদেশি বিনিয়োগ কিভাবে আসবে? তাহলে আপনি এগুলো করে কি আসলে দেশের ভালো করছেন, লাভ করছেন? আওয়ামী লীগের আমল এগুলো করে কি দেশের লাভ হয়েছে? অতএব আমাদের প্রত্যেকটা ফোর্স বাহিনীগুলোর ভিতরে যদি কেউ থাকেন, দয়া করে দেশের বিপক্ষে কাজ করিয়েন না। আগেও লাভ হয় নাই, ভবিষ্যতে লাভ হবে না, সরকারেরও 2 আনার লাভ হবে না। ফেসবুকের জমানা আপনি এইরকম 2 নম্বরে 9 নম্বরই করে লাভ হবে না। 1 ঘন্টা ওই যে বললো সাথে সাথে ফারুক স্ট্যাটাস দিয়ে দিচ্ছে, সবাই বুঝতেছে ঘরের থেকে যে কে কোত্থেকে নাটক করতেছে। দয়া করে এগুলো করিয়েন না। জি।